আচ্ছা, কয়েকটা আহ, প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আজকের এই ক্লাসে। কারণ এই ক্লাসটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার ডিসকাশন ক্লাস। তো অ্যাজ ইউজুয়াল, যারা তোমরা এই ক্লাস রেগুলার করো জানো। তো আমি কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, মানে করে থাকি, কিছু প্রবলেম নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। তো আজকে এরকম টোটাল 15টা প্রশ্ন রয়েছে, টোটাল 15 কোশ্চেন্স। আই উইল ডিসকাস দিস 15 কোশ্চেন্স উইথ অল অফ ইউ। তো প্রথম প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, ক্লিয়ার আছে আশা করি, ভিজিবিলিটি। তো দেখো, প্রথম যে প্রশ্নটা কি বলা হয়েছে, হুইচ আর ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। ঠিক আছে, ইজ নট কারেক্ট বলছে। ওকে, তার মানে কি ইনকারেক্ট যে স্টেটমেন্টটা আছে সেটা আমাদেরকে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। তো প্রথম যে প্রশ্নটা সেটা কি বলা হচ্ছে, দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল হ্যাজ টু বি পাসড বাই বোথ হাউসেস অফ পার্লামেন্ট সেপারেটলি উইথ স্পেশাল মেজরিটি। সেকেন্ড হচ্ছে, কনস্টিটিউশনাল কেসেস ইন সুপ্রিম কোর্ট ইজ হিয়ার্ড বাই মিনিমাম 7 judges. Freedom of press is included in the fundamental right, freedom of speech and expression. And D. Zakir Hussain was the second vice president of Delhi. তাহলে এই যে চারটে স্টেটমেন্ট আছে, এই চারটে স্টেটমেন্টের মধ্যে যেটা ইনকারেক্ট সেটা হচ্ছে তোমাদেরকে বলতে হবে। তো তোমরা যে কজন ক্লাসে উপস্থিত আছো, তো অ্যান্সার করার চেষ্টা করো, বলো এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা, ইনকারেক্ট স্টেটমেন্ট এখানে। Sir, yet freedom of press is included in the fundamental right. না, এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট হচ্ছে বি। এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট হচ্ছে বি। এই তিনটেই হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্টের দুটো হাউসে কি হতে হবে, সেপারেটলি পাস হতে হবে উইথ স্পেশাল মেজরিটি। ঠিক আছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে আমরা কিন্তু জয়েন্ট সিটিং আমরা করতে পারবো। জয়েন্ট সিটিং ইজ নট অ্যাপ্লিকেবল, ইজ নট অ্যালাউড ইন দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল লোকসভা রাজ্যসভাতে একদম সেপারেটলি পাস হতে হবে, সেপারেট। ঠিক আছে, আচ্ছা, কনস্টিটিউশনাল কেস যখন সুপ্রিম কোর্টে যখন হিয়ারিং হবে, সেই হিয়ারিং এ লিস্ট, ঠিক আছে, মিনিমাম যদি আমরা বলি লিস্ট হচ্ছে 5 জন জাজকে সেই হিয়ারিং এ প্রেজেন্ট থাকতে হবে, লিস্ট 5, নট লিস্ট 7। ঠিক আছে, 5 এর বেশি হতে পারে, বাট লিস্ট 5। 5 জাজেস বেঞ্চ নিয়ে কি করা হবে বলতে পারো, একটা মানে 5 জাজেস কে নিয়ে কি করা হবে, একটা বেঞ্চ ফর্ম করা হবে, যে বেঞ্চ কনস্টিটিউশনাল কেসের যে হিয়ারিং গুলো, সেই হিয়ারিং গুলোকে হচ্ছে কনক্লুড করবে। লিস্ট 5 জাজেস বেঞ্চ। ওকে, ফ্রিডম অফ প্রেস আমাদের সংবিধানে আলাদা করে দেওয়া নেই, কিন্তু ফ্রিডম অফ প্রেস এটা কিন্তু আমাদের বলতে পারো ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তো ফ্রিডম অফ প্রেস এটা আমাদেরকে সংবিধান থেকে আলাদাভাবে দেওয়া নেই, কিন্তু এই যে অধিকারটা, এই অধিকারটা আমরা পেয়ে থাকি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের আন্ডার। আর জাকির হোসেন হচ্ছে আমাদের ভারতবর্ষের ছিলেন সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট, 1950 টু 1957। ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1962 তে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতবর্ষের রাষ্ট্রপতি হলেন এবং ভাইস প্রেসিডেন্ট হলেন জাকির হোসেন। ওকে, তো এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট হচ্ছে বি। আচ্ছা, দেখো 2 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। আমি জানি না এটা তোমাদের সাথে আগে কখনো আলোচনা করেছি কিনা, মনে হচ্ছে আলোচনা করেছি। Sir, এটা prohibition হবে? না, এটা প্রহিবিশন হবে না, এটা হবে হচ্ছে সার্টিউডারি। সার্টিউডারি মানে আমরা যেটা বলতে পারো কমনলি যেটা আমরা জানি বা জেনে থাকি হচ্ছে
quas and order of lower court. লোয়ার কোর্ট যদি তার এখতিয়ারের বাইরে গিয়ে কোনো অর্ডার বা কোনো ডিসিশন যদি দেয়, তো হায়ার কোর্ট কি করতে পারবে, সেই অর্ডারটাকে কোয়াস করতে পারবে। কোয়াস মানে কি, বাতিল করা। এটাই আমরা জেনে থাকি হচ্ছে সার্টিওরারি। ওর জন্য আমরা কি বলি যে প্রহিবিশন হচ্ছে বিফোর জাজমেন্ট আর সার্টিওরারি হচ্ছে আফটার জাজমেন্ট। প্রহিবিশন মানে কি, যখন দেখা যাচ্ছে লোয়ার কোর্ট তার এখতিয়ারের বাইরে গিয়ে কোনো কাজ করছে, হায়ার কোর্ট কি করছে, লোয়ার কোর্টকে সেই কাজটা করা থেকে আটকাচ্ছে। আর সার্টিওরারি মানে কি, যখন দেখা যাচ্ছে যে লোয়ার কোর্ট তার এখতিয়ারের বাইরে গিয়ে কোন একটা কাজ করে ফেলেছে, তখন হায়ার কোর্ট কি করছে, লোয়ার কোর্টের সেই কাজটাকে বাতিল করছে। এছাড়াও সার্টিওরারি মানে হচ্ছে এটাই যে লোয়ার কোর্ট যদি তার লোয়ার কোর্টে দেখা যাচ্ছে একটা কেস, একটা প্রসিডিং কি রয়েছে, পেন্ডিং রয়েছে, তো হায়ার কোর্ট কি করতে পারে, সেই প্রসিডিং বা সেই কেসটা হচ্ছে নিজের এখতিয়ারে নিজের হাতে নিয়ে নিতে পারে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং রিট ইজ ইস্যুড ডিউরিং দ্য পেন্ডেন্সি অফ প্রসিডিং ইন আ কোর্ট। ঠিক আছে, তার মানে দেখা যাচ্ছে একটা প্রসিডিং, একটা কেস লোয়ার কোর্টে কি আছে, পেন্ডিং আছে, তো হায়ার কোর্ট কি করতে পারে, সেই কেসটা নিজের হাতে নিজের এখতিয়ারে নিয়ে নিতে পারে। সার্টিওরারি হচ্ছে জারি করার মাধ্যম। ঠিক আছে, হতে পারে ওই যে কেসটা হয়তো দেখা যাচ্ছে তোমার লোয়ার কোর্ট তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। ঠিক আছে, যে কেসটা পেন্ডিং আছে, যে বিষয়টা পেন্ডিং আছে, সেটা হয়তো দেখা যাচ্ছে লোয়ার কোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে না, তো হায়ার কোর্ট কি করতে পারে, লোয়ার কোর্ট থেকে কেসটা নিজের হাতে নিয়ে নিতে পারে সার্টিওরারি রিট ইস্যু করার মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস কিন্তু মনে রাখবে, এটা তো আমরা প্রত্যেকেই জানি, এটা কমন। ঠিক আছে, বাট এটাও কিন্তু জেনে রাখো যে সার্টিওরারি মানে হচ্ছে যেখানে হায়ার কোর্ট কি করতে পারে, লোয়ার কোর্টের একটা কেস যেটা লোয়ার কোর্টে পেন্ডিং আছে, সেটা নিজের এখতিয়ারে নিজের হাতে নিয়ে নিতে পারে সার্টিওরারি রিট ইস্যু করার মাধ্যমে। ঠিক আছে, চলো এবার চলে আসি আমরা 3 নম্বর প্রশ্ন, ভোট অন অ্যাকাউন্ট। Sir, Siet. একদম ঠিক বলেছো, এখানে সি হচ্ছে অ্যান্সার। এটা খুব সহজ জিনিস, ভোট অন অ্যাকাউন্টটা হচ্ছে মনে রাখবে। দেখো, আমাদের বাজেট পেশ হয় হচ্ছে ফেব্রুয়ারি, তাই তো? সেই ফেব্রুয়ারির প্রথমেই হোক বা লাস্টে হোক, ফেব্রুয়ারি আগে ফেব্রুয়ারির লাস্ট উইকে হতো, এখন ফার্স্ট ফেব্রুয়ারি হচ্ছে। আমরা যদি আমাদের ফিনান্সিয়াল ইয়ার যদি আমরা বলি, এটা স্টার্ট হয় এপ্রিল থেকে, এন্ড হয় মার্চে, তাই তো? তাহলে দেখো, আমাদের ফিনান্সিয়াল ইয়ার যে এন্ড হচ্ছে মার্চে, তার ঠিক 1 মাস আগে আমরা কি করছি, বাজেট পেশ করছি। এই যে বাজেট ফেব্রুয়ারিতে পেশ করা হলো, এটা পার্লামেন্টে অ্যাপ্রুভ হতে হতে এটা কিন্তু তোমার বলতে পারো এপ্রিল এটা ক্রস করে যায়, জেনারেল এপ্রিল ক্রস করে যায়। কারণ কি, বাজেট পেশ করার পর মোটামুটি বলতে পারো 1 মাস বা তার কিছুটা সময় পার্লামেন্ট রিসেসে থাকে। কারণ কি, সরকার যে বাজেট পেশ করলো, ওই বাজেট তখন বিভিন্ন বলতে পারো কমিটি এক্সামাইন করে। ঠিক আছে, তাহলে এই যে ফেব্রুয়ারিতে বাজেট পেশ হচ্ছে, এই বাজেট অ্যাপ্রুভ হতে হতে আমাদের মোটামুটি দেখা যাচ্ছে এপ্রিল আমাদের ক্রস করে যায়। মানে সোজা কথায় ফার্স্ট এপ্রিলের আগে আমরা বাজেট অ্যাপ্রুভ করতে পারি না, এটা লেন্দি প্রসেস। কারণ ওই যে বললাম যে বাজেট পেশ করার পর কিছুদিনের জন্য পার্লামেন্ট রিসেসে চলে যায়। কেন যায়? কারণ ওই যে বাজেট সরকার যে পেশ করলো, সেই বাজেটটা বিভিন্ন কমিটি কি করে, এক্সামাইন করে। যে ডিমান্ড ফর গ্র্যান্ট গুলো সরকার পেশ করলো, সেই ডিমান্ড ফর গ্র্যান্ট গুলো বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি কি করছে, এক্সামাইন করছে। তো এই সমস্ত করতে করতে দেখা যাচ্ছে বাজেট অ্যাপ্রুভ হতে হতে এটা ক্রস হয়ে যায় ফার্স্ট এপ্রিল। এবার ভাবো, ফার্স্ট এপ্রিলের আগে যদি আমরা বাজেট অ্যাপ্রুভ করতে না পারি, তাহলে সরকারের যে বিভিন্ন দপ্তর, সেই দপ্তরগুলো কিভাবে চলবে? দপ্তর পরিচালনার জন্য তো অর্থের প্রয়োজন, তাহলে এবার অর্থ কোথা থেকে আসবে? কারণ বাজেটই তো আমি অ্যাপ্রুভ করতে পারছি না। তাহলে যতক্ষণ না বাজেট অ্যাপ্রুভ হচ্ছে, যতক্ষণ না অর্থ বরাদ্দ হচ্ছে, তাহলে
তাহলে সরকারের যে কাজকর্ম, সরকারের যে ডিপার্টমেন্ট গুলো, সেগুলো হাত তুলে বসে থাকবে, স্তব্ধ হয়ে যাবে। কিন্তু এটা তো হতে পারে না। তাহলে তখন কি হয়, এই যে বাজেটে যে ডিমান্ড ফর গ্র্যান্ট গুলো পেশ করা হচ্ছে, ডিমান্ড যে পেশ করা হচ্ছে, হয়তো সরকার দেখা যাচ্ছে কোনো একটা কিছুতে ডিমান্ড করেছে 1200 টাকা, ফর এক্সাম্পল 1200 টাকা। এই 1200 টাকার 1/6 অ্যামাউন্ট কি করা হয়, অ্যালোকেট করে দেওয়া হয়। 1200 টাকা অ্যাপ্রুভ হবে কি হবে না পরের কথা, কিন্তু সরকার যে ডিমান্ডটা পেশ করলো, এই ডিমান্ডের 1/6 অ্যামাউন্ট কি করা হলো, ওই কনসার্ন ডিপার্টমেন্টকে অ্যালোকেট করে দেওয়া হলো। মানে কত, 1200 যদি আমরা 1/6 করি, তাহলে হচ্ছে 200 টাকা। 200 টাকা ডিপার্টমেন্টকে দিয়ে দেওয়া হলো। মানে মোটামুটি ডিপার্টমেন্ট এই 200 টাকা দিয়ে 2 মাস চালাক, কারণ 2 মাসের মধ্যে আমরা বাজেট অ্যাপ্রুভ করে নিতে পারবো। মানে মোটামুটি মের মধ্যে, মানে 200 টাকা দেওয়া হলো, মানে তুমি এপ্রিল মেটা চালাও, এর মধ্যে আমি বাজেট অ্যাপ্রুভ করে দেবো, আর হয়েও যায়। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে 1200 টাকা অ্যাপ্রুভ হতে পারে বা 1200 টাকার কম অ্যাপ্রুভ হতে পারে। কথার কথা আমি বলছি, 1200 টাকায় যদি অ্যাপ্রুভ হয়, তাহলে পরবর্তীতে আমাকে সেই ডিপার্টমেন্টকে কত দিতে হবে, 1000 টাকা দিতে হবে, কারণ আমি অলরেডি তাকে 200 টাকা দিয়েছি। তাহলে এই যে বিষয়টা, এটাই আমরা করে থাকি ভোট অন অ্যাকাউন্ট পাস করার মাধ্যমে। এটাই দেখো বলছে, অ্যাপ্রোপ্রিয়েটিং ফান্ড পেন্ডিং ডিউ টু পাসিং অফ বাজেট। বাজেট পাস না হলে আমরা তো ডিপার্টমেন্টকে টাকা দিতে পারছি না, আর ডিপার্টমেন্টকে যদি আমি টাকা না দিই, তাহলে ডিপার্টমেন্ট চলবে না, সরকারি কাজকর্ম হবে না। কিন্তু সেটা তো করলে হবে না। তখন কি করা হয়, যে ডিমান্ডটা পেশ করা হচ্ছে, ওই ডিমান্ডের 1/6 অ্যামাউন্ট হচ্ছে ডিপার্টমেন্ট গুলোকে দিয়ে দেওয়া। তার ফলে কি, ওই 1/6 অ্যামাউন্ট নিয়ে ডিপার্টমেন্ট মোটামুটি 2 মাস চালিয়ে দিতে পারবে। তারপর তো বাজেট অ্যাপ্রুভ হয়ে গেলে পুরো টাকাটাই হচ্ছে পেয়ে যাবে, কোথাও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এটাই হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট। ভোট অন অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি বাজেট পেশ হওয়ার পরই ভোট অন অ্যাকাউন্ট কি হয়, পেশ হয় এবং সেটাকে পাস করানো হয়। প্রতিবার বাজেটে কিন্তু ভোট অন অ্যাকাউন্ট পাস হয়ে থাকে, প্রতিবার বাজেটে। ঠিক আছে, কারণ ভোট অন অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কি করছি, ওই ডিপার্টমেন্ট গুলোকে, সরকারের বিভিন্ন দপ্তরকে হচ্ছে আমরা ফান্ড অ্যালোকেট করছি, এবং সেই ফান্ডটা কি, ডিমান্ডের 1/6। ওকে স্যার, বাজেট অ্যাপ্রুভ হতে কতদিন টাইম লাগে? ওই যে আমি বললাম, ধরো বাজেট পেশ হচ্ছে, পেশ হওয়ার মোটামুটি ওই 1 মাস মতো, মোটামুটি ধরে রাখো তুমি 1 মাস, 1 মাসের বেশি হয় না, মোটামুটি তুমি ধরে রাখতে পারো 1 মাস পার্লামেন্ট রিসেসে থাকে। তখন পার্লামেন্টের যে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি গুলো আছে, তারা বাজেটের উপর কি করে, ডিসকাশনস করে, এক্সামাইন করে। ওকে, এবার তারপর ধরো 1 মাস পর আবার শুরু হলো সেশন। তো মোটামুটি বাজেট আমাদের অ্যাপ্রুভ হতে হতে মে এন্ড বা এপ্রিল এন্ড আমাদের হয়ে যায়, এপ্রিল মে হয়ে যায় টোটাল প্রসেস কমপ্লিট হতে হতে। ওর জন্য আমরা বলি যে বাজেট সেশন হচ্ছে আমাদের পার্লামেন্টে যে 3টে সেশন হয়, তার মধ্যে সব থেকে বড় সেশন। মোটামুটি বাজেট অ্যাপ্রুভ হতে হতে এপ্রিল এন্ড এবং মে হয়ে যায়, এপ্রিল এন্ড এবং মে হয়ে যায়, তার মধ্যে মোটামুটি বাজেট পেশ হয়েছে, মানে তোমার পাস হয়েছে। ওকে, এপ্রিল এন্ড তো মানে একটা স্বাভাবিক বলতে পারো, মানে কি বলবো, ডেট। ঠিক আছে, কিন্তু মোটামুটি মেও ক্রস করে যায়, মেও চলে যায়। মানে ধরো এত এত ডিপার্টমেন্টের ডিমান্ড, প্রত্যেকটা ডিমান্ড আলাদা আলাদা করে কনসার্ন যে স্ট্যান্ডিং কমিটি তারা এক্সামাইন করে। ধরো দেখা যাচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট রিলেটেড যে ডিমান্ড, ডিফেন্স রিলেটেড যে ডিমান্ড, ঠিক আছে, এই ডিমান্ড গুলো প্রত্যেকটা যে স্ট্যান্ডিং কমিটি তারা এক্সামাইন করে, তারা রিপোর্ট দেয়। আবার এই ডিমান্ড ফর গ্র্যান্ট গুলো নিয়ে লোকসভাতে কি হয়, ডিসকাশনস হয়, এগুলো আবার পাসড হয়। তারপরে আমাদেরকে আবার অ্যাপ্রোপ্রিয়েশন বিল আনতে হয়, সেই অ্যাপ্রোপ্রিয়েশন বিল পাস করাতে হয়। তো একটা লেন্দি প্রসেস। তো মোটামুটি ধরো এপ্রিল এন্ড মে তো হয়ে যায় বাজেট সম্পূর্ণভাবে পার্লামেন্টে পাস হতে। ওকে, চলো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা একটা নতুন বলতে পারো স্টাইলের প্রশ্ন। প্রশ্নটাকে ধরাটাই বলতে পারো প্রশ্নের উত্তর। তুমি প্রশ্নটাকে যদি বুঝতে পারো, তাহলে ওইখানে কিন্তু প্রশ্নের উত্তর তুমি করে দিতে পারো। তো দেখা যাক
কতজন প্রশ্নটাকে ধরতে পারছো আর সঠিক উত্তর করতে পারছো? বলো কি হবে, বুঝতে পারছো প্রশ্নটা? স্যার সিয়ারটা হবে কি? একদমই না, এখানে উত্তর হবে হচ্ছে এ। প্রশ্নটা কি করেছে বুঝতে পেরেছো? হাউ মেনি টাইপ অফ জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্যাটার্নিটি in that order has been mentioned in preamble of Constitution of India. কত রকমের জাস্টিসের উল্লেখ প্রিয়াম্বলে আছে? 3 রকমের জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল। কত রকমের লিবার্টির উল্লেখ আছে? 5 রকমের। লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ এন্ড ওরশিপ, তাহলে কি 5 রকমের লিবার্টি। কত রকমের ইকুয়ালিটির কথা বলা আছে? 2 রকম, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এন্ড অপরচুনিটি। আর ফ্যাটার্নিটি কি বলছে? ফ্যাটার্নিটি মিন্স অ্যাসিওরিং দ্য ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল। 1, তাহলে অ্যান্সার হচ্ছে 3, 5। বুঝতে পারলে প্রশ্নটা? হাউ মেনি টাইপ অফ জাস্টিস, 3 রকমের জাস্টিস। হাউ মেনি টাইপ অফ লিবার্টি, 5 রকমের। হাউ মেনি টাইপ অফ ইকুয়ালিটি, 2 রকম। ফ্যাটার্নিটি, অ্যাসিওরিং দ্য ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল। 3, 5, 2, 1। আমি মনে করি এই রকম স্টাইলের প্রশ্ন আমি প্রথম দেখলাম, তোমরা তো প্রথম দেখবে। কখনো আমরা দেখিনি, মানে আমি বলতে পারো এতদিন পড়াশোনা করছি, পড়াচ্ছি, এত প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করছি, প্রথম এরকম একটা প্রশ্ন আমার চোখে পড়ল। এবং এই প্রশ্ন আমাদের এক্সামে এসেছে, WBCS এক্সামে নয়, আমাদের সেন্ট্রালের একটা এক্সামে এসেছে, সেন্ট্রালের এক্সামে এসেছে। পিওয়াইকিউ কিন্তু খুবই প্রয়োজন। এবং মানে তুমি WBCS এক্সাম দিচ্ছ না SSC এক্সাম দিচ্ছ, ডাজ নট ম্যাটার, পিওয়াইকিউ সমস্ত এক্সামের দেখা উচিত। কারণ আমরা দেখি ম্যাক্সিমাম এক্সামের ক্ষেত্রে অন্যান্য এক্সামের পিওয়াইকিউ সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। WBCS কি আমরা বলতে পারি না যে অন্য এক্সাম থেকে পিওয়াইকিউ আসে না? বলতে পারবো এটা আমরা WBCS এক্সামে, যে WBCS এক্সামে অন্য কোনো এক্সামের পিওয়াইকিউ থেকে প্রশ্ন আসেনি। ওকে, তো পিওয়াইকিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটা আমি একটা এক্সামের বলতে পারো প্রশ্ন থেকে আমি পেয়েছি যে এরকম, এবং প্রশ্নটা থেকে আমি নিজে অবাক হয়ে গেছি যে এইরকম ভাবেও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, চলো 5 নম্বর প্রশ্ন। স্যার সিয়ারটা? হ্যাঁ, এখানে অবশ্যই অ্যান্সার সি হবে। ঠিক আছে, এখানে অ্যান্সার সি হবে। অ্যাকচুয়ালি 26 নভেম্বর 1949ও আমরা এখানে বলতে পারি যে এখানে কেন অ্যান্সার হবে না। কারণ যদি আমরা বলি, যখন আমাদেরকে প্রশ্ন করা হয় যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মোট কতগুলো সেশন হয়েছিল, আমরা বলি 11টা সেশন। আর এই 11তম সেশনের লাস্ট মিটিং হয়েছিল 26 নভেম্বর 1949, যখন আমরা আমাদের সংবিধান অ্যাডপ্ট করছি। কিন্তু এই যে দিন, ঠিক আছে, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কি হচ্ছে লাস্ট বলতে পারো মিটিং বা সিটিং, এই দিন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে তার সম্পূর্ণ কাজ করতে পেরেছিল তা কিন্তু নয়। কিছু কাজ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কিন্তু বলতে পারো রিমেনিং, পেন্ডিং ছিল। আর সেই রিমেনিং বা পেন্ডিং যে টাস্ক গুলো, সেইগুলোকে কমপ্লিট করার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি হলো, 24 জানুয়ারি 1950-তে একটা স্পেশাল মিটিং হলো, লাস্ট মিটিং হলো। যে লাস্ট মিটিং এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার পেন্ডিং কাজগুলো করতো। সেই পেন্ডিং কাজের মধ্যে কি ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল সং অ্যাডপ্ট করা, ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচন করা, এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা মেম্বার তারা ফাইনালি কি করলো, কনস্টিটিউশনে তাদের সিগনেচার করলো। তাহলে এই যে টাস্ক গুলো, এই টাস্ক গুলো সমস্তটা কমপ্লিট হলো 24 jan 1950। মানে আমরা বলতে পারি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার কাজ কমপ্লিট করলো। শুধুমাত্র সংবিধান তৈরি না, ঠিক আছে, অন্যান্য যে কাজ, যে কাজগুলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির উপর দেওয়া হয়েছিল, সেই সমস্ত কাজ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কমপ্লিট করলো 24 জানুয়ারি 1950। 26 নভেম্বর 1949 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি
তার যে কাজটা সম্পূর্ণ করলো সেটা হচ্ছে সংবিধান তৈরির কাজ। কিন্তু সংবিধান তৈরি ছাড়াও আরো অন্যান্য দায়িত্ব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে কিন্তু দেওয়া ছিল। ঠিক আছে, তো যে দায়িত্বগুলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 26 নভেম্বর 1949 এর মধ্যে কমপ্লিট করতে পেরেছিল না, সেইগুলোকে কমপ্লিট করার জন্যই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কি হলো, আরো একটা বলতে পারো সিটিং হলো, সেটা হচ্ছে 24 jan 1950। ঠিক আছে, তাহলে এই যে 11টা সেশন আমরা বলছি, এই 11টা সেশনের মধ্যে কিন্তু এটা ইনক্লুড নয়। 11টা সেশনের যদি আমরা লাস্ট মিটিং বলি তাহলে কিন্তু সেটা হচ্ছে 26 নভেম্বর 1949। ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারলে? চলো নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। Sir, union list. দেখো 6 নম্বর প্রশ্ন কি হবে উত্তর? concurrent list. ভালো করে প্রশ্নটা দেখো কি করেছে প্রশ্ন। এরকম ভাবেই আমরা সহজ প্রশ্নের ভুল উত্তর করে দিয়ে চলে আসি। এখানে কিন্তু জিজ্ঞাসা করেছে অরিজিনালি এডুকেশন ওয়াজ আ সাবজেক্ট অফ লেজিসলেশন ইজ দা। অরিজিনালি মানে কি? আমরা 26 নভেম্বর যে সংবিধানটা অ্যাডপ্ট করেছি, ঠিক আছে, তাহলে আমরা যে সংবিধানটা অ্যাডপ্ট করেছিলাম 26 নভেম্বর 1949, সেই সংবিধানে এডুকেশন কোন তালিকার অন্তর্গত ছিল? স্টেট লিস্ট। এটা স্টেট লিস্ট থেকে কি হয়েছে, কনকারেন্ট লিস্টে ট্রান্সফার হয়েছে 1976 এ বাই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। তাহলে অরিজিনালি এডুকেশন কিন্তু কি ছিল? স্টেট লিস্টেড ম্যাটার। স্টেট লিস্ট থেকে এটা কোথায় এসছে? কনকারেন্ট লিস্টে। তাহলে প্রেজেন্টলি এডুকেশন হচ্ছে কি কনকারেন্ট লিস্টের ম্যাটার, বাট অরিজিনালি এডুকেশন কি ছিল? স্টেট লিস্টের ম্যাটার। আর এই ট্রান্সফারটা হয়েছে কবে? 1976 42nd অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রশ্নে কিন্তু কি বলা আছে? অরিজিনাল। ঠিক আছে, তাহলে অরিজিনালি মানে কি? যে সংবিধানটা আমরা 26 নভেম্বর অ্যাডপ্ট করেছি, যে সংবিধানটা 1950 সালে কার্যকর হয়েছে। ঠিক আছে, এখন যে সংবিধানটা, সেই সংবিধানটা এরকম নয় যে কোনো ডুপ্লিকেট সংবিধান, কিন্তু এই সংবিধানটা 106 বার কি হয়েছে? অ্যামেন্ড হয়েছে। 26 নভেম্বর 1949 সংবিধানের যে চরিত্রটা ছিল আর আজকের আমাদের সংবিধানের চরিত্র আমরা এক বলতে পারি না। এই সংবিধানে অনেক কিছু পরিবর্তন হয়েছে, 106 বার সংবিধান পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তাহলে অরিজিনাল কনস্টিটিউশন মানে কি? যেটা আমরা 26 নভেম্বর 1949 অ্যাডপ্ট করছি এবং উইথাউট এনি অ্যামেন্ডমেন্ট যেটা আমরা কার্যকর করছি কবে? 26 জানুয়ারি 1950। ওটাকে আমরা বলি অরিজিনাল কনস্টিটিউশন। এখানে অরিজিনাল মিনিং মানে হচ্ছে ওই সংবিধানটা। ঠিক আছে, ক্লিয়ার? দেখো 7 নম্বর প্রশ্ন। কি হবে উত্তর? Sir, সিএরটা মনে হচ্ছে। না, সিএরটা হবে না, এখানে উত্তর হবে শুধুমাত্র এ। ওকে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যার মাধ্যমে কি করা হচ্ছে? একজন পার্সনকে ইনফরমেশন হচ্ছে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ইনফরমেশন দেওয়া হচ্ছে। আর রাইট টু ইনফরমেশন অ্যাক্টে কি বলা হচ্ছে? যে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন থাকবে এবং স্টেট ইনফরমেশন কমিশন, ডিস্ট্রিক্ট লেভেল ইনফরমেশন কমিশন, এরকম কিন্তু কোনো প্রভিশনস রাইট টু ইনফরমেশন অ্যাক্টে কিন্তু নেই। রাইট টু ইনফরমেশন অ্যাক্টে কি বলা হচ্ছে? সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, স্টেট ইনফরমেশন কমিশন, যেখানে আমরা কি করতে পারবো? কোনো কমপ্লেন করতে পারবো রাইট টু ইনফরমেশন। রাইট টু ইনফরমেশন মানে কি? যেখানে একজন নাগরিককে কি করা হচ্ছে? তথ্য দেওয়া হচ্ছে। ঠিক আছে, তথ্য দেওয়া হচ্ছে। নাগরিক যদি কোনো তথ্য দাবি করে পাবলিক অথরিটির কাছ থেকে, তো পাবলিক অথরিটি কি করবে? নাগরিককে সেই তথ্য প্রেরণ করবে। ঠিক আছে, আর
রাইট টু ইনফরমেশন অ্যাক্টে কি বলা হচ্ছে, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন থাকবে এবং থাকবে স্টেট ইনফরমেশন কমিশন। ডিস্ট্রিক্ট লেভেল ইনফরমেশন কমিশন এরকম কোন অথরিটির উল্লেখ কিন্তু রাইট টু ইনফরমেশন অ্যাক্টে নেই। ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? তাহলে এখানে উত্তরটা হবে কিন্তু অনলি এ। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন। Sir, integrated judiciary. ইজ ট্রু। আচ্ছা, নিচ থেকে আমি উপরে যাই। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড বাই প্রাইম মিনিস্টার। ভুল। সুপ্রিম কোর্ট ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য পার্লামেন্ট। অবশ্যই স্টেটমেন্টটাকে আমরা বলতে পারি না ঠিক। ঠিক আছে, আমাদের সংবিধানে সুপ্রিম কোর্ট এবং পার্লামেন্টের মধ্যে কি করা হয়েছে, ক্ষমতা ভাগ করা হচ্ছে। আমরা কখনোই বলতে পারি না যে সুপ্রিম কোর্ট পাওয়ারফুল দ্যান পার্লামেন্ট, বা আমরা এটা বলতে পারি পার্লামেন্ট ইজ পাওয়ারফুল দ্যান সুপ্রিম কোর্ট। ঠিক আছে, যদি আমরা বলি আমাদের ভারতবর্ষে পাওয়ারফুল হচ্ছে আমাদের কনস্টিটিউশন, নো ওয়ান ইজ অ্যাবভ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, এখানে সুপ্রিম কোর্টও সুপ্রিম নয়, এখানে পার্লামেন্টও সুপ্রিম নয়, এখানে সুপ্রিম হচ্ছে কনস্টিটিউশন। এবং কনস্টিটিউশন কি করেছে, আজকে সুপ্রিম কোর্টকে ক্ষমতা দিয়েছে, পার্লামেন্টকে ক্ষমতা দিয়েছে, কাউন্সিল অফ মিনিস্টারকে ক্ষমতা দিয়েছে, প্রেসিডেন্টকে ক্ষমতা দিয়েছে। সংবিধান যেভাবে এই ইনস্টিটিউশনস গুলোকে ক্ষমতা দিয়েছে, ইনস্টিটিউশনস গুলো সেভাবেই চলবে। তো আমরা কখনোই বলতে পারি না যে সুপ্রিম কোর্ট ইজ পাওয়ারফুল দ্যান পার্লামেন্ট, বা আমরা এটাও বলতে পারবো না পার্লামেন্ট ইজ পাওয়ারফুল দ্যান সুপ্রিম। যদি বলা হয় সুপ্রিম অ্যান্ড পাওয়ারফুল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, দ্যাট ইজ আওয়ার কনস্টিটিউশন। ওকে, আচ্ছা, জুডিশিয়ারি ইন ইন্ডিয়া ইজ সাবঅর্ডিনেট টু দ্য এক্সিকিউটিভ। নো, আজকে জুডিশিয়ারি এক্সিকিউটিভের সাবঅর্ডিনেট নয়। একটা কথা বলে রাখি, আমাদের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। কি বললাম? সেপারেশন অফ পাওয়ার। এটাকে আমরা বাংলায় বলি ক্ষমতার স্বতন্ত্রীকরণ, সেপারেশন অফ পাওয়ার। এই সেপারেশন অফ পাওয়ার মানে কি? সেপারেশন অফ পাওয়ার মানে হচ্ছে সরকারের যে তিনটে মূল ডিপার্টমেন্ট, লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, তারা কি থাকবে? ইন্ডিপেন্ডেন্ট থাকবে এবং তারা প্রত্যেকে প্রত্যেকের কাজ করবে। কেউ কাউরির অধীনে নয়, কেউ কাউকে নিয়ন্ত্রণ করবে। তাহলে আজকে সেপারেশন অফ পাওয়ার আমাদের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্য অনুযায়ী আজকে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, এক্সিকিউটিভ ইন্ডিপেন্ডেন্ট। আজকে জুডিশিয়ারি এক্সিকিউটিভের আন্ডারে নয়, আবার এক্সিকিউটিভ ও জুডিশিয়ারির আন্ডারে নয়। আজকে সংবিধান থেকে জুডিশিয়ারিকে যে ক্ষমতা দিয়েছে, জুডিশিয়ারি সেই কাজ করবে, সেই দায়িত্ব পালন করবে। এক্সিকিউটিভকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এক্সিকিউটিভও সেই কাজ, সেই দায়িত্ব পালন করবে। কেউ কাউরির কাজে ইন্টারফেয়ার করবে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক যদি আমরা বলি, দ্যাট ইজ এ, ইন্ডিয়া হ্যাজ এ ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। আমরা একটা অখণ্ড বিচার ব্যবস্থার মধ্যে বিলং করছি। ঠিক আছে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? আজকে ভারতবর্ষের জুডিশিয়াল সিস্টেম ডিভাইডেড নয়। আজকে ভারতবর্ষে লেজিসলেটিভ পাওয়ার ডিভাইডেড হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ডিভাইডেড হচ্ছে, ফিনান্সিয়াল পাওয়ার ডিভাইডেড হচ্ছে, বা জুডিশিয়াল পাওয়ার ডিভাইডেড নয়। জুডিশিয়াল পাওয়ার হচ্ছে ইন্টিগ্রেটেড, অখণ্ড বিচার ব্যবস্থা। ঠিক আছে, ক্লিয়ার? চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। Sir, D8. হ্যাঁ, একদম ঠিক, এখানে অ্যান্সারটা হবে ডি। দেখো, ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট বলতে যেটা আমরা বুঝি, সবাই যেটা আমরা বুঝি যে নির্বাচন, সরকার পরিবর্তন, এই ব্যাপারটা। ডেমোক্রেসি আমাদেরকে ব্রড সেন্সে ভাবতে হবে। যে ডেমোক্রেসি মানে কি? যেখানে সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল কি থাকবে, ইকুয়ালিটি থাকবে। ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট মানে কি? যে সরকার কাউরির সাথে কোনো ডিসক্রিমিনেশন করবে না, সবাইকে ইকুয়ালিটি প্রোভাইড করবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে রাইট অফ মাইনরিটি কি হবে? ডেমোক্রেটিক যে সেটআপ, সেখানে সেটাকে সিকিউর করা হবে, সবাইকে ইকুয়ালিটি দেওয়া হবে, সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল। ঠিক আছে, তাহলে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ, যেটা হচ্ছে কি পলিটিক্যাল ইকুয়ালিটি,
যেখানে জাত পাত ধর্ম নির্বিশেষে প্রত্যেককে কি করা হচ্ছে, ভোটাধিকার দেওয়া হচ্ছে। তাহলে রাইট অফ মাইনরিটিস, দ্যাট ইজ সোশ্যাল ইকুয়ালিটি। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, এটা পলিটিক্যাল ইকুয়ালিটি। ওকে, মেজরিটি রুল, এটা তো ডেমোক্রেসির মেজর বলতে পারো একটা প্রিন্সিপাল, যে সংখ্যা গরিষ্ঠতা যার থাকবে সে কি করবে, সরকার গঠন করবে, সে একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকার পরিচালনা করবে। যেরকম এই যে 2024 সালে আমাদের লোকসভা নির্বাচন হলো, সেখানে এনডিএ, ঠিক আছে, এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স মেজরিটি পেল। এই অ্যালায়েন্সটাকে লিড করছে কে, বিজেপি পলিটিক্যাল পার্টি, 240টা আসন পেয়েছে। 543টা আসনের মধ্যে 240টা আসন পেয়েছে। মেজরিটি মানে কি? মেজরিটি মানে হচ্ছে 272, এই সংখ্যা যার থাকবে সে সরকার গঠন করবে, সে সরকার পরিচালনা করবে 5 বছরের জন্য। তো বিজেপি পার্টির ফলাফল আমরা কি দেখলাম, 240টা আসন পেয়েছে, 32টা আসন কম 272-এর থেকে। কিন্তু আমরা কি দেখলাম, যে বিজেপি পলিটিক্যাল পার্টিকে সরকার গঠনের ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল কি করলো, সমর্থন করলো বা সমর্থনে এগিয়ে এলো। আমরা দেখতে পেলাম জেডিইউ, টিডিপি এবং আরো অন্যান্য ছোটখাটো রাজনৈতিক দল। তার ফলে দেখা যাচ্ছে এনডিএ আজকে 295 এই মেজরিটিটাকে কি করছে, হোল্ড করছে, এই সংখ্যাটাকে তারা হোল্ড করছে, এই নাম্বারটাকে হোল্ড করছে, যেটা 272-এর থেকে বেশি। তাহলে এটা মেজরিটি রুল। কিন্তু মেজরিটারিয়ানিজম মানে কি? মেজরিটারিয়ানিজম মানে যদি আমি বলি যে ধরো আজকে আমাদের ভারতের যে জনসংখ্যা, এই জনসংখ্যার দেখা যাচ্ছে 60% মেল আর 40% ফিমেল। তাহলে এখানে মেজরিটি বলতে মেল, তাই তো, মেজরিটি হচ্ছে মেল। তাহলে এই যে সরকার, এই যে ডেমোক্রেটিক যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কি এই 60 জন যে পুরুষ তাদের জন্য কাজ করবে, তার জন্য কাজ করবে, তাদের স্বার্থ দেখভাল করবে? তাহলে ডেমোক্রেটিক গভর্নমেন্ট কি শুধুমাত্র ওই 60% মানুষের জন্য? ডেমোক্রেটিক গভর্নমেন্ট কি ওই 60% মানুষের জন্য শুধু ভাববে? না, ডেমোক্রেটিক গভর্নমেন্ট মানে হচ্ছে ওই 100 জন মানুষের, ওই 100 জন মানুষের স্বার্থ, ভালো মন্দ ডেমোক্রেটিক গভর্নমেন্ট কি করবে, চিন্তা করবে। ওই 60 জন মানুষের কথা নয়, 60% মানুষের কথা নয়। তাহলে মেজরিটারিয়ানিজম মানে কি? যেখানে দেখা যাচ্ছে যে একটা সরকার সমাজের যারা সংখ্যাগরিষ্ঠ অংশ তাদের স্বার্থে, তাদের ভালো মন্দে কাজ করছে। দ্যাট ইজ কল মেজরিটারিয়ানিজম। ডেমোক্রেটিক গভর্নমেন্ট মানে মেজরিটারিয়ানিজম নয়। ডেমোক্রেটিক গভর্নমেন্ট মানে হচ্ছে মেজরিটি রুল, যার সংখ্যাগরিষ্ঠতা থাকবে সে শাসন করবে। কিন্তু সে শাসন করবে এরকম নয় যে নির্দিষ্ট মানুষের স্বার্থে। কারণ ডেমোক্রেটিক গভর্নমেন্ট মানে কিন্তু যার মূল লক্ষ্য হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষকে সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল ইকুয়ালিটি দেওয়া, নির্দিষ্ট মানুষকে নয়। ঠিক আছে, ওকে। তাহলে মেজরিটারিয়ানিজম আর মেজরিটি রুল ব্যাপারটা কিন্তু এক নয়। আমরা অনেকেই ভাবতে পারি যে মেজরিটি রুল আর মেজরিটারিয়ানিজম একই তো বিষয়, বা পার্থক্যটা কি? ঠিক আছে, তাহলে বুঝতে পারলে মেজরিটি রুল মানে কি, যার কাছে বেশি সংখ্যা থাকবে সে কি করবে, সরকার গঠন করবে, সরকার পরিচালনা করবে। আর ওই যে সরকার যে পরিচালনা করবে, সে সরকার পরিচালনা করবে বলতে পারো উইথাউট এনি ডিসক্রিমিনেশন। সরকার নির্দিষ্ট কোন সম্প্রদায়ের স্বার্থে, যে সম্প্রদায়টা দেখা যাচ্ছে সমাজের মেজরিটি, সেই সম্প্রদায়ের স্বার্থে কি করবে না, সরকার পরিচালিত হবে না, সরকারি কাজকর্ম পরিচালিত হবে না। ঠিক আছে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? চলো নেক্সট এবার চলে আসি কোশ্চেন নাম্বার 10। আমরা অনেকে মেজরিটি রুল এবং মেজরিটারিয়ানিজম ব্যাপারটা বুঝতে পারি না, আমরা ভাবি মেজরিটি রুল আর মেজরিটারিয়ানিজম মানে হচ্ছে একই বিষয়। ডেমোক্রেটিক গভর্নমেন্ট কখনো মেজরিটারিয়ানিজম হতে পারে না। দেখো 10 নম্বর প্রশ্ন,
বলো কি হবে? সোজা প্রশ্ন তো 10 নম্বর, ভাবনা চিন্তার কোনো জায়গাই নেই। স্যার সি এরটা হবে কি? না সি হবে না, এখানে এ করবো আমরা। ACDE অলরেডি লোকসভা এবং বিধানসভার ক্ষেত্রে 106 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা উইমেন রিজার্ভেশন কি ইন্ট্রোডিউসড, তাই না? অলরেডি আমাদের সংবিধানে আর্টিকেল 330A যুক্ত হয়ে গেছে, যেখানে বলা হয়েছে লোকসভার ক্ষেত্রে কি থাকবে, 1/3 সিট মহিলাদের জন্য রিজার্ভ থাকবে। ঠিক আছে, অলরেডি 332A তে বলে দেওয়া হয়েছে বিধানসভার ক্ষেত্রে কি থাকবে, মহিলাদের জন্য 1/3 সিট রিজার্ভ থাকবে। তার অলরেডি এই বিষয়টা আমাদের সংবিধানে ইন্ট্রোডিউসড। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন আমাদের হবে 2026-এর পর, বাট অলরেডি এটা আমাদের সংবিধানে কি করা হয়ে গেছে, ইন্ট্রোডিউস করা হয়ে গেছে। ঠিক আছে, তার জন্য এখানে অ্যান্সার হবে ABDE। ঠিক আছে, সরি AB বলছি, AC আর হচ্ছে DE, কারণ রাজ্যসভা বিধান পরিষদের ক্ষেত্রে উইমেন রিজার্ভেশনের কথা কিন্তু বলা হয়। উইমেন রিজার্ভেশন থাকবে লোকসভা এবং বিধানসভা।